গল্পের নাম অব্যক্ত। গল্পটি লিখেছেন অভিষেক চক্রবর্তী। তুমুল বৃষ্টি আর অন্ধকার রাত, এই দুইয়ের মিলনের ফলে যে অবাধ্য একটি হাড় কাঁপানো পরিবেশের সৃষ্টি হয়েছে, তাতে কিছুতেই নিজের কাজে মন বসাতে পারছে না এলিজাবেথ ডায়ানা মর্গ্যান। আমেরিকা সাউথ ডাকোটা প্রদেশের ডেডউড নামক ছোট্ট শহরের পুলিশ বিভাগের ডেপুটি সে। 1899। মাইনিং, গুলিযুদ্ধ, পোকার, গ্যাম্বলিং, দেহ ব্যবসা চলছে রমরমিয়ে। ক্যাপিটালিস্ট মানসিকতা ধীরে ধীরে জমে উঠছে গোটা আমেরিকা জুড়ে। কিন্তু শিক্ষা দীক্ষার প্রসার হচ্ছে কম। নারীদের কোনো অধিকার সমাজে প্রায় নেই বললেই চলে। তার সাথে চলছে কালো চামড়ার মানুষদের উপর অত্যাচার। আমেরিকার প্রত্যেকটি মানুষ এই সব ঘটনাগুলি নিজেদের দৈনন্দিন জীবনে প্রত্যক্ষ করে চলেছে। এলিজাবেথ নিজেও ভুক্তভোগী। এই যে ডেপুটি হয়েছে সে, তার পেছনেও আছে অনেক কষ্টকর ও অপমানকর অভিজ্ঞতা। একজন মেয়ে শহরে রক্ষাকর্তার দায়িত্ব পালন করবে, এটা সমাজের অনেকেই মেনে নিতে পারেনি। পুরুষেরা, তার যতই তারা অসামাজিক কাজ করুক না কেন, একজন মেয়ের হাতে ধরা পড়বে, তা সমাজের চক্ষুশূল হয়ে দাঁড়িয়েছিল। কিন্তু হাল ছাড়েননি শেরিফ এলিয়ট। বয়স্ক মানুষটি খুবই ভালোবাসেন এলিজাবেথকে। ছোট থেকে চেনেন বলেই জানেন যে এলিজাবেথ একজন যোগ্য দাবিদার ডেপুটি পদটার। বছর 28-এর এলিজাবেথ একজন তুখোর বন্দুকবাজ। শুধু তাই নয়, সে একজন বিচক্ষণ মানুষও। শেরিফ এলিয়টের ভরসার জায়গা সে। কিন্তু আজ এলিজাবেথ বারবার মনোযোগ হারাচ্ছে। কাল যে মহিলাদের মিছিলটি শহরে বেরিয়েছিল সমান ভোটাধিকারের দাবিতে, সেখানে পেনি হার্নান্দেজ নামের একজন মহিলা বন্দুকের গুলি লেগে মারা গেছেন। শান্তিপূর্ণই ছিল মিছিলটি, কিন্তু স্থানীয় কিছু গুন্ডা ঝামেলা পাকিয়ে দিল। ফলস্বরূপ শুরু হলো অশান্তি, গোলাগুলি। তারই শিকার হলো পেনি। গুন্ডাগুলিকে অবশ্য ধরা হয়েছে এবং তারা জেলে, সেটারই রিপোর্ট লিখছে এলিজাবেথ। কিন্তু একটা দৃশ্য খালি তার মনে পড়ে যাচ্ছে, পেনির হাজব্যান্ড রিচার্ডের শূন্য দৃষ্টি। একটুও কাঁদেনি মানুষটা। সারাটা সময় স্ত্রীর মৃতদেহ আগলে বসেছিল। কি যে দুঃখ, ক্ষোভে তার মনটা জ্বলে যাচ্ছিল, একটু বুঝতে দেয়নি কাউকে। সেই উদাসীন দৃষ্টিটাই মনে ভেসে উঠছে এলিজাবেথের এখন। রিপোর্ট লেখার কাজটা এগোচ্ছেই না একদম। এরই মধ্যে হঠাৎই দরজাতে ধাক্কা এলিজাবেথের মনের ভাবনার বুননকে এলোমেলো করে দিল। এখন আবার কে? রাত পোশাকের উপর নাইট গাউনটা চাপিয়ে দরজার দিকে এগিয়ে গেল সে। জানালার পর্দা সরিয়ে দেখে নিল ঘষা কাঁচের ওপারে কে বা কারা আছে। শন? কি ব্যাপার এত রাতে, এই বৃষ্টির মধ্যে? শন নামের ছেলেটি সত্যিই ব্যতিব্যস্ত হয়ে বলল, এলিজাবেথ, একবার তোমাকে যেতে হবে এক্ষুনি। একটা খুন হয়েছে। খুন? কে খুন হলো? একটু খুলে বলো আগে। মেরি আগনেস খুন হয়েছে এলিজাবেথ। সে এক ভয়াবহ দৃশ্য। আমি দেখে তোমার কাছে এলাম। অসামাজিক দলগুলো এরকম এত নিষ্ঠুরভাবে কাউকে মারে না। তুমি চলো, বাকিটা ওখানে গিয়ে শুনবে। শেরিফ এলিয়টও আছেন। শন শেরিফ এলিয়টের ডেপুটিদের মধ্যে একজন, যথেষ্ট সাহসী এবং অনেক বন্দুকবাজ আততায়ীকে পরাস্ত করেছে। তার মুখে এই রকম কথা শুনে এলিজাবেথ বুঝল যে ব্যাপারটা মোটেই সোজা না। খুন এখানে হামেশাই হয়, সমাজটাই এরকম। কিন্তু শনের প্রতিক্রিয়া অন্য কিছু বলছে। ভাবনায় ছেদ দিয়ে সে বাইরে বেরোনোর জন্য তৈরি হতে গেল। ঝটপট পোশাক পরিবর্তন করে নিজের প্রিয় দুই সঙ্গী দুটো স্কফিল্ড রিভলভারকে যত্ন সহকারে গান বেল্টের দুপাশে ঝুলিয়ে নিল। বাইরে তখনও অঝোর ধারায় বৃষ্টি পড়ে যাচ্ছে। শন ঘোড়ার গাড়ি নিয়েই এসেছিল, তাই এলিজাবেথ তার নিজের ঘোড়া ঘোস্টকে আর বের করল না। শুভ্র সফেদ ঘোড়াটি তার অন্যতম প্রিয় কাছের প্রাণী। তাকে আর এই বৃষ্টিতে বাইরে বের করতে মন চাইল না। কোনো কথা না বাড়িয়ে শনের সাথে গাড়িতে উঠে বসলো এলিজাবেথ। ঘটনাস্থলে এলিজাবেথরা যখন হাজির হলো, তখন শেরিফ এলিয়ট এসে গেছেন। বৃষ্টিটা একটু ধরেছে, ফাঁকাই চারিদিকটা। এমনিতেই বৃষ্টির রাত। তারপরও ঘটনাটি ঘটেছে আগনেসদের বাড়ির কাছেই। আগনেসদের বাড়িটা শহরের এক প্রান্তে জঙ্গল ঘেঁষা। রাতে অন্য লোক না থাকাই স্বাভাবিক। কিন্তু এত রাতে বৃষ্টির মধ্যে মেরি বাইরে কি করছিল? সবার আগে এই প্রশ্নটাই এলিজাবেথের মাথায় এলো।
অবিবাহিত মেরি এমনিতেই ডাকাবুকো। মহিলা ভোটাধিকারের জন্য তার কাজকর্ম কারোরই অজানা নয়। সে তার মা, বাবা আর বোনের সাথেই থাকতো। বাড়ির সবাই ঘুমাচ্ছিল। আজ রাতে কখন সে বাড়ির বাইরে বেরিয়েছিল সেইটা কেউই টের পায়নি। এইসব ভাবতে ভাবতে যখন মেরির মৃতদেহের কাছে এলো, হতবাক হয়ে গেল এলিজাবেথ। এমন নৃশংসতা! গা গুলিয়ে উঠল তার। কেউ যেন রাগের মাথায় গায়ের জোরে মেরির মাথাটা তার শরীর থেকে আলাদা করে দিয়েছে, তার সাথে জিভটাও টেনে মুখ থেকে অনেকটা বের করা। কি ভয়ানক দৃশ্য! সাহসী এলিজাবেথেরও বুকটা কেঁপে উঠল। অনেক দুষ্কৃতীকে সে একা হাতে শায়েস্তা করেছে মাত্র 28 বছর বয়সে। অনেক হত্যাকাণ্ড, মৃতদেহও দেখেছে সে। কিন্তু এটা কি? এরকম হত্যা ডেডউড শহরে কোনোদিনও হয়নি। এলিজাবেথের মনের অবস্থা বুঝতে পেরে এগিয়ে এলেন শেরিফ এলিয়ট। কি ভাবছো এলিজাবেথ? ঘাবড়ে যাচ্ছ? তুমি একা নও, আমিও আছি তোমার দলে। 35 বছর ধরে আইন রক্ষকের কাজ করছি। আজ মাথায় সাদা চুলের বাহার, কিন্তু সভ্য শহরের মধ্যে এই রকম খুন আমিও দেখিনি আগে। অসামাজিক দলগুলো নৃশংসতায় একে অপরকে টেক্কা দেওয়ার চেষ্টা করে, সেটা আমরা জানি। রেড ইন্ডিয়ানরাও করে মাঝে মাঝে, কিন্তু ডেডউডের মতন শহরে এই জিনিস কল্পনাও করা যায় না। বুঝতে পারছি না স্যার কিছুই। শ্লীলতাহানি বা ধর্ষণের কোনো চিহ্ন তো নেই কোথাও। শুধুমাত্র মনে হচ্ছে প্রবল আক্রোশ মেটাতে কেউ এটি করেছে। মেরি তো কোনো অসামাজিক কাজের সাথে যুক্ত ছিল না, করতো শুধু মহিলাদের নিয়ে মিটিং আর মিছিল। সেটার জন্য কি হতে হলো খুন? তাও এভাবে? কি জানি। এলিজাবেথের মনে পড়ল, কালই তো মেরি মিছিলে সবার আগে ছিল। পেনির মৃতদেহ দেখে ক্রন্দনরত হয়ে ক্রুদ্ধ ভাষায় সকলকে শাসিয়ে যাচ্ছিল। রিচার্ডকেও ছাড়েনি আক্রমণ করতে কাপুরুষের তকমা দিয়ে। আর আজ এই অবস্থা। সত্যি কি মেরুর মৃত্যু হয়েছে রাজনৈতিক কারণের জন্য, নাকি আরও কিছু আছে এর পেছনে? এইসব ভেবে ভেবে এক প্রবল দ্বন্দ্ব তৈরি হলো এলিজাবেথের মনে। খুঁটিয়ে খুঁটিয়ে মৃতদেহের চারিদিকটা দেখতে লাগলো সে, কোনো সূত্র যদি পাওয়া যায়। কিন্তু সে আশা বিফল। যা বৃষ্টি হয়েছে সব কিছু ধুয়ে মুছে সাফ হয়ে গেছে। না পায়ের ছাপ, না অন্য কিছু, খুঁজে পাওয়াই যাবে না আর। যে লোকটি মেরির মৃতদেহ দেখতে পেয়েছিল তাকে খানিক জিজ্ঞাসাবাদ করে মেরির বাড়ির লোকেদের বয়ান নিয়ে তারা মেরির মৃতদেহ পোস্টমর্টেমের জন্য নিয়ে যাওয়ার ব্যবস্থা করল। এছাড়া কিছুই করার নেই আপাতত। কেন জানি না এলিজাবেথের মনে হচ্ছিল এই জল অনেক দূর গড়াবে, এবং সেটাই হলো। মেরির মৃত্যুর ঠিক 2 দিনের মাথায় খুন হলো রেবেকা পোর্টার, 2 সন্তানের জননী এবং একজন পাকা গৃহিণী। রেবেকাও ছিলেন মহিলা সমানাধিকার দাবিদার দলের সদস্যা। এনার খুনটু হয়েছে বাড়ির পাশেই বাগানে। রেবেকার স্বামী হান্টার সেদিন একটু দেরি করে বাড়ি ফিরবেন বলেছিলেন। সেই মতন রাতের খাওয়া সেরে ছেলে মেয়েকে বাড়িতে রেখে রেবেকা একটু বাগানে গেছিলেন কিছু কাজ করতে। অনেকক্ষণ কেটে যাওয়ার পরও মাকে ফিরতে না দেখে খোঁজ নিতে যায় মেয়ে। সেই প্রথম দেখে মায়ের ছিন্ন ভিন্ন মৃতদেহ। হত্যা পদ্ধতি একই, মাথা শরীর থেকে টেনে ছিঁড়ে ফেলেছে কেউ, জিভ টেনে বের করা। 2 নম্বর খুনটা হওয়ার পরেই শহর জুড়ে এক চাঞ্চল্য ছড়িয়ে গেছে। কেউ কেউ মনে করছে এগুলো রাজনৈতিক খুন। সমানাধিকারের চিন্তা যাতে কেউ না করে সেটা বোঝাতেই এই ভয়াবহ পরিণাম 2 সদস্যার। অনেক পুরাতনপন্থী লোক আবার ভেতরে ভেতরে এটিকে সমর্থনও করছে। খবরের কাগজগুলো বেশ ফলাও করে ছড়াচ্ছে ঘটনাগুলো। জ্বালা হয়ে দাঁড়িয়েছে পুলিশ বিভাগের। এলিজাবেথরা হন্যে হয়ে যাচ্ছে একটু আলোর দিশার জন্য। দ্বিতীয় খুনটা হয়েছে বৃষ্টির রাতে। একটা সামান্য সূত্রও পাওয়া যায়নি। খালি এটুকু বুঝতে পারা গেছে যে সেই দিনের মিছিলটাই সব কিছুর মূলে। শেরিফ এলিয়ট বাড়ি যাওয়া প্রায় বন্ধ করে দিয়েছেন। তার সঙ্গে সঙ্গ দিয়ে চলেছে এলিজাবেথ। তন্ন তন্ন করে খুঁটিয়ে দেখছে কারা এতটা ভয়ানক কাজের সাথে জড়িত থাকতে পারে। কিছু প্রাচীনপন্থী আততায়ী দল আছে সাউথ ডাকোতে, পাহাড়ের গুহায় থাকে, আর একা পথিক বা মালবাহী কেউ কিংবা যাত্রীবাহী ঘোড়ার গাড়ি দেখলেই লুট করে। কিন্তু শহরে এসে খুন খারাপি করবে এমন সাহস তাদের নেই। পোস্টমর্টেম রিপোর্ট দুটিতেই বলছে যে হত্যা করতে কোনো অস্ত্র ব্যবহার করা হয়নি। শারীরিক ক্ষতগুলি অত্যন্ত অসামঞ্জস্যপূর্ণ এবং সেগুলো কোনো অস্ত্র থেকে আসা সম্ভব নয়।
কোনো পশুর শিকারেরা। এই ভাবনা তো একেবারেই অসম্ভব। পশুরা কি আর লোক বুঝে শিকার করে শহরে এসে? কয়েকজন জেল খাটা খুনিকে ধরে এনে জিজ্ঞাসাবাদও করছে এলিজাবেথরা, কিন্তু তাদের কাছ থেকে কিছু জানা যাবে বলে মনে হয় না। তৃতীয় খুনটা হওয়ার পরে এলিজাবেথদের হাতে এলো কিছু তথ্য। এবারও নিহত হয়েছে মিছিলে অংশগ্রহণকারী একজন মহিলা। এরই সাথে তারা জানতে পারল যে ডেডউড শহরের অনতি দূরে এক জঙ্গলে দেখা গেছে এক কুখ্যাত দাগী খুনিকে। বিভিন্ন শহরে তার পোস্টার ছেয়ে আছে। একজন কাঠুরের জঙ্গলে গিয়ে দৈবক্রমে দেখতে পেয়েছিল তাকে। সে এসে সোজা খবর দিয়েছে শেরিফের অফিসে। খবরটা শুনেই উঠে দাঁড়িয়েছিল এলিজাবেথ। তাহলে কি এই লোকটি খুন করছে? হয়তো কারো উস্কানিতে। এতদিন জঙ্গলেই হয়তো লুকিয়েছিল, কেউ বুঝতে পারেনি। এর অন্যান্য খুনের কথা এলিজাবেথ শুনেছে। যথেষ্ট ভয়ানক খুনিটা। খবরটা পেয়ে আর দেরি করল না এলিজাবেথ। শেরিফ এলিয়টের কাছে অনুমতি চাইল যে, শেরিফ, আমি এখনই রওনা দিচ্ছি। দেরি করলে খুনিটা পালিয়ে যেতে পারে। এই সুযোগ হাতছাড়া করা ঠিক হবে না একদমই। ঠিক আছে, বেরিয়েই পড়ো তোমরা। শন আর রবার্ট যাবে তোমার সাথে। খুব সাবধানে, আর চেষ্টা করবে তাকে জীবন্ত ধরার। অনেক প্রশ্নের উত্তর পাওয়ার আছে তার কাছ থেকে। সম্মতি জানিয়ে এলিজাবেথ শন আর রবার্টের সাথে বেরিয়ে পড়ল খুনির খোঁজে। শহর ছেড়ে বেরোতেই একরাশ ভালো লাগা তার মনকে ছুঁয়ে গেল। এই খোলা প্রান্তরের মধ্যে দিয়ে ঘোড়া ছুটিয়ে যাওয়ার আনন্দ কখনোই তার কাছে পুরনো হবে না, বিশেষ করে ঘোস্টকে পাওয়ার পরে। ঘোস্ট তার নিজের ঘোড়া নয়, তার মালিক এলিজাবেথের দুঃসম্পর্কের এক দাদা। তার সেই দাদা ছিল কুখ্যাত অসামাজিক দলের সদস্য। হঠাৎ করে তার মৃত্যুর পরে সেই দাদার এক বন্ধু এসে ঘোস্টকে তার কাছে দিয়ে গিয়েছিল, কারণ এলিজাবেথের সেই দাদার আর কোনো নিকট আত্মীয় ছিল না। তারপর থেকে এই সাদা ঘোড়াটি তার জীবনের এক অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে দাঁড়িয়েছে। গতি ও হাওয়ার এই খেলা এলিজাবেথকে মাতোয়ারা করে দিচ্ছিল। হয়তো এটাই সে চাইছিল, একটু মুক্তি শহরের বিষাক্ত পরিবেশ থেকে। দূরের জঙ্গল আর পাহাড়গুলো যেন হাতছানি দিয়ে ডাকছিল তাকে তাদের রহস্য উদ্ঘাটনের জন্য। চকিতে সরে যাওয়া হরিণের দল, বাইসনের পাল, যে কোনো ঘোড়সওয়ারিকে প্রলুব্ধ করার জন্য ছিল যথেষ্ট। এই সব ভাবনায় হারিয়ে যেতে যেতে নিজেকে সামলে নিল এলিজাবেথ। না, এই সব এখন ভাবলে চলবে না। খুনিটাকে তাদের দরকার, যে কোনো উপায়ে তাকে ধরতেই হবে। আরও জোরে ঘোড়া ছোটালো তিনজনে। বেশ কিছুক্ষণ পরে তারা এসে পৌঁছালো সেই জঙ্গলের প্রান্তে যেখানে খুনিটা লুকিয়েছিল। ঘোড়াগুলো এখানেই থাক, জঙ্গলে টেনে লাভ নেই, বলে উঠল রবার্ট। এলিজাবেথ উত্তর দিল, আমাদের নিঃশব্দে খুঁজতে হবে ডেরাটা। একটু আভাস পেলেই কিন্তু পাখি পগার পার হয়ে যাবে। যতটা সম্ভব কম আওয়াজ করে তিনজনে জঙ্গলে হাঁটতে লাগলো, প্রত্যেকের হাতে উদ্ধত রিভলভার। শুধু খুনিটার ভয়ে না, এই সব জঙ্গলে হিংস্র প্রাণীও কম নেই। বেশ কিছুক্ষণ চলতে থাকলো তিনজনে। পাতার আওয়াজ ছাড়া আর তেমন আওয়াজ হচ্ছে না। মাঝে মাঝে ভেসে আসছে নাম না জানা পাখির ডাক। এলিজাবেথের চোখ তীক্ষ্ণ হয়ে চারিদিকে জরিপ করে নিচ্ছে। শন আর রবার্টের অবস্থাও তাই। হঠাৎ জঙ্গলের ভেতরে যেন হালকা ধোঁয়ার দেখা মিলল। চট করে তিনজনে তিনটে গাছের আড়ালে লুকিয়ে পড়ল। এলিজাবেথ ফিসফিস করে বলে উঠল, শন, দেখো তো আমরা ঠিক জায়গায় পৌঁছলাম কিনা। ধোঁয়াটা আসছে কোথা থেকে? গাছের আড়ালে একটা তাঁবু দেখা যাচ্ছে, একটা হালকা অবয়বের ছায়াও দেখতে পাচ্ছি। আমরা ঠিক খুঁজে পেয়েছি এলিজাবেথ, শন প্রচণ্ড উত্তেজিত হয়ে বলল। এখন খুব ধীরে ও সাবধানে কাজ করতে হবে। রবার্ট, তুমি বাম দিক দিয়ে যাও, আর শন, তুমি ডান দিক দিয়ে যাও। ওকে গিয়ে তোমরা ঘিরে ধরো, যাতে সামনে দিয়ে পালাতে না পারে। পেছন দিকটায় আমি থাকব। এলিজাবেথের কথা শোনা মাত্র শন আর রবার্ট নিজেদের জায়গা বুঝে এগোতে লাগলো। এলিজাবেথ পিছনে রয়ে গেল। সে জানে কি ঘটতে চলেছে আর তাকে কি করতে হবে। যত বড় খুনি হোক না কেন, প্রাথমিকভাবে তারা সবসময় পালাতে চায়, ধরা পড়ার ভয়ে। কোণঠাসা হলে তবেই তারা ঘুরে দাঁড়ায়। এক্ষেত্রেও তাই হবে, সন্দেহ নেই। খুনিটা পালানোর চেষ্টা করবেই, আর তখনই তাকে ধরবে এলিজাবেথ। ততক্ষণে শন আর রবার্ট পৌঁছে গেছে খুনিটার কাছে। সামনে বন্দুক হাতে দুজন ডেপুটিকে দেখে খুনিটাও অবাক। এইটা সে মোটেও আশা করেনি এই জঙ্গলের মধ্যে। চোখের পলকে সে ডিগবাজি খেয়ে তাদের নাগাল থেকে বেরিয়ে দৌড় লাগালো।
কিন্তু তৈরি ছিল এলিজাবেথ। খুনিটা কিছু বোঝার আগেই লাশোর এক টানে তাকে মাটিতে ফেলে দিল সে। এক ঝটকায় তার উপর চেপে বসলো এলিজাবেথ। অনেক দিন লুকিয়ে বেরিয়েছিস, আর কতদিন অজ্ঞাতবাসে থাকবি? এবার অনেক উত্তর দেওয়ার পালা। খুন করে পালিয়ে বাঁচবি ভেবেছিস? এ জীবনে তোর সেই শখ পূরণ হচ্ছে না। আচ্ছা করে দড়ি দিয়ে বেঁধে খুনিটাকে তোলা হলো রবার্টের ঘোড়ার উপর। রবার্টের ঘোড়াটি বেশ শক্তপোক্ত, দুজনের ভার ভালোই নিতে পারবে। এর মধ্যেও অবাক বিষয় হলো খুনিটা একটুও চিৎকার চেঁচামেচি করেনি এতক্ষণ। মুখে রাগের ভাব থাকলেও বাধা খুব একটা দেয়নি সে। ব্যাপারটা এলিজাবেথকে বেশ অবাক করছিল। সে এত কিছু বলল খুনিটাকে, কিন্তু খুনিটা তো সেরকম প্রতিরোধ করল না। এলিজাবেথরা যখন শহরে ফিরল তখন যথেষ্ট রাত। বুড়ো শেরিফ এলিয়ট অধীর হয়ে অপেক্ষা করছিল তাদের জন্য। তিনজনকে দেখে পায়চারি করা থামিয়ে জিজ্ঞাসু দৃষ্টি নিয়ে তাকালো। পেয়েছ? রবার্ট তার ঘোড়ার পিছন দিকটা দেখালো ইঙ্গিতে। বাহ, তাহলে অতিথি সৎকারের ব্যবস্থা করা হোক। খুনিটাকে ঘোড়া থেকে নামিয়ে ভালো করে সার্চ করে জেলের মধ্যে পুরল শন। অবশেষে ধরা পড়েছে 5 বছরের ত্রাস। কিন্তু ত্রাসকে ঠিক ত্রাসের মতন মনে হচ্ছে কি? এত চুপচাপ কেন খুনিটা? শেরিফ এলিয়টও অবাক হচ্ছেন একটু। সেটা এলিজাবেথ বেশ বুঝতে পারছে। কঠোর গলায় বলে উঠলেন শেরিফ, শোনো হে খুনি, তুমি কিন্তু এখন কয়েদখানায় বন্দি, মুক্তির উপায় নেই। তারপর তোমার মাথার উপর যা খাঁড়া ঝুলছে তাতে তোমার এই জীবন অতি শীঘ্রই সমাপ্ত হতে চলেছে। আমাদের শহরের বেশ কয়েকটা খুন তুমি করেছো বলে আমরা মনে করছি। তোমার কি কিছু বলার আছে এই বিষয়ে? অবশ্য না বলতে চাইলেও বলানোর উপায় আমার জানা আছে। এতক্ষণ পরে খুনিটার মুখে একটু হাসির রেখা ফুটে উঠল কি? ধন্দে পড়ে গেল এলিজাবেথ। তার চোখ এড়ানো সম্ভব না। ধমকে উঠল সে, তুই হাসছিস? সাহস তো কম নয়। সাহস আর কোথায় ম্যাডাম? সব সাহস তো সেই রাতেই উড়ে গেছিল যেদিন রাতে তাকে দেখেছিলাম। আপনারা না ধরে আনলে আমি হয়তো নিজেই কোনো শহরে পালিয়ে আসতাম। নেহাত আজ। হঠাৎ বলে উঠল খুনিটা, তুই কি বলতে চাইছিস? তুই আমাদের শহরে এসে খুন করিসনি? ওই মেয়ে দুজনকে কে মারলো তাহলে? ভূতে? মিথ্যে কথা বললে তোর ঘাড় ভেঙে দেব, হুঙ্কার দিল শন। মিথ্যে আমি বলছি না মিস্টার ডেপুটি। আমি যা খুন করেছি তাতে আমার এমনিতেই ফাঁসি হবে। আপনাদের শহরে খুন করে থাকলে সেটা আমি স্বীকার করে নিতাম, কারণ আমি এখন বন্দি। আমার কোনো সাকরেদ নেই যে আমাকে বাঁচাবে। কিন্তু এই শহরে আমি কিছু করিনি, তবে আমি জানি কে করেছে। এই উত্তরে স্তব্ধ হয়ে গেল সবাই কিছুক্ষণের জন্য। কি বলছে খুনিটা? সে জানে এই খুনগুলো কে বা কারা করছে? শেরিফ এলিয়ট চাপা অথচ গম্ভীর স্বরে জিজ্ঞাসা করলেন, কে করেছে? মুখে একটা রহস্যময় হাসি নিয়ে খুনিটা বলে উঠল, উইন্ডিগো। মন দিয়ে একটি খবরের কাগজের প্রতিবেদন পড়ছে এলিজাবেথ। জমাটে ঠান্ডা রাত, বহুদিন বাদে সে রাতে বাড়িতে আছে। কদিন শুধু শুধু দৌড়ঝাঁপ করা হয়েছে দিনরাত এক করে খুনে আততায়ীর খোঁজে। নানা দিকে নানাভাবে, নানা খবরের পেছনে ছুটে, কিন্তু কিছুই লাভ হয়নি। বরঞ্চ তাদের ভুলে আর একজন মহিলা খুন হয়েছে। সেই একই ঘটনার পুনরাবৃত্তি। মিছিলে অংশ নেওয়া আর একজনের উপর নেমে এসেছে মৃত্যুর ছায়া। পদ্ধতিও এক। এদিকে এলিজাবেথরা এটাই ভেবে বসেছিল যে ওই দাগি খুনিটাই আসল হত্যাকারী। সে নিজের দোষ লুকোনোর জন্য হয়তো এক অবাস্তব গল্পকথাকে টেনে আনছে। কিন্তু তারা যে ভুল ভেবেছিল সেটা কদিন পরই হাড়ে হাড়ে টের পেয়েছে গোটা ডেডউড শহর। এক বৃষ্টির রাত মুখর হয়ে উঠেছিল এক নারীর ভয়ার্ত চিৎকারে। যারা শুনেছিল সেই আর্তনাদ, তারা শিউরে উঠেছিল। এলিজাবেথও শুনেছিল শেরিফের অফিসে বসে। বুঝেছিল সে যে আবারও তারা হেরে গেল এক শয়তানের কাছে। তাকে খুঁজে পাওয়ার ধারে কাছেও পৌঁছতে পারেনি তারা। এমন অবস্থায় বুড়ো শেরিফ এলিয়টই এলিজাবেথের মনে ঢুকিয়ে দিয়েছিল উইন্ডিগোর ভাবনা। সেই থেকে এলিজাবেথের মাথায় ঘুরছে এক গল্পকথা রাক্ষসের বর্ণনা। এও কি সত্যি হতে পারে? তারা হয়তো ভুল জায়গায় ভুল লোককে খুঁজছে। হত্যাকারী হয়তো সত্যিই মানুষ নয়। ওই খুনিটাই ঠিক কথা বলছে হয়তো। না না, এ কি ভাবছে সে? অমন অতিলৌকিক কিছু হয় নাকি বাস্তবে?
এক নারকীয় জ্যান্ত প্রাণী খুঁজে খুঁজে কয়েকজন প্রতিবাদী মহিলাকেই নিজের শিকার হিসেবে বেছে নিচ্ছে, এইটা এলিজাবেথ মানতে পারছে না কিছুতেই। কিন্তু শেষ খুনটা গোটা শহরের মানুষকে প্রচণ্ড ভীত সন্ত্রস্ত করে দিয়েছে। যারা ওই মিছিলে ছিল তাদের কথাও, তাদের পরিবারের কথা তো বলারই নয়। কেউ কেউ তো পরিবার শুদ্ধ শহর ছেড়ে পালিয়েছে। তাদেরকে কি দোষ দেওয়া যায়? যারা শহরের রক্ষাকর্তা তারাই তো কোনো হিসেব মেলাতে পারছে না। তাই খড়কুটোর মতো এলিজাবেথ আঁকড়ে ধরেছে উইন্ডিগোর তথ্যটি। বিস্তর পড়াশোনা শুরু করছে সে। স্থানীয় গ্রন্থাগার থেকে কয়েকটা বই ও পেপার জোগাড় করেছে সে। তেমনই একটি পেপার নিয়ে বসেছে সে আজ। একটি প্রতিবেদন খুব মন দিয়ে পড়তে লাগলো এলিজাবেথ। 1878 সাল কানাডাতে সুইফট রানার নামক এক ব্যক্তি হঠাৎ নিজে নিজেই পুলিশের কাছে গিয়ে আত্মসমর্পণ করে জানায় যে ওই উইন্ডিগোর দ্বারা প্রভাবিত হয়ে সে তার পরিবারের সবাইকে খুন করেছে। পুলিশ তার বাড়ি গিয়ে তার স্ত্রী এবং 5 ছেলে মেয়ের আধখাওয়া মৃতদেহ খুঁজে পায়। মানসিক ভারসাম্যহীন সুইফটকে জনসমক্ষে মৃত্যুদণ্ডও দেওয়া হয়। তাকে কবরও দেওয়া হয় অনেক গভীরে গর্ত করে, যাতে উইন্ডিগোর আত্মা তার শরীর ছেড়ে বেরিয়ে আসতে না পারে মাটির উপর। ঘটনাটি যথেষ্ট চাঞ্চল্য সৃষ্টি করেছিল তখন। অনেকে বলেছিল যে এটি একটি মানসিক রোগ, যেমন মধ্যযুগে নেকড়ে মানবের কীর্তিকলাপ এক ধরনের মানসিক রোগীদের সাথে জড়িত ছিল। একে ওয়েরউলফ ডিজিজ বলা হতো। সেই রকমই এটাকেও একটি রোগ হিসেবে মনে করছিল আধিকারিকরা। কিন্তু অনেকেই আবার উইন্ডিগো নামক অতিলৌকিক প্রাণীর অস্তিত্বের পক্ষে জোর সওয়াল করেছিল। কিন্তু এখন কি হচ্ছে ডেডউডে? এর সাথে সত্যিই কি গল্পকথার প্রাণীর যোগ আছে? থাকলেও কয়েকজন বাছা বাছা মানুষই বা কেন তার শিকার হচ্ছে? হিসেবটা মিলছে না কিছুতেই এলিজাবেথের। না, একটা হেস্তনেস্ত করতেই হবে। এভাবে চলতে পারে না কোনো জিনিস। নিজের রিভলভারটার গায়ে হাত বুলাতে লাগলো এলিজাবেথ। এই দুটি যমজ রিভলভার অনেক যাত্রায় তার প্রাণ বাঁচিয়েছে। মনে পড়ে যাচ্ছে অনেক পুরনো কথা। পরের দিন শেরিফের অফিসে পৌঁছে এলিজাবেথ দেখল শেরিফ এলিয়ট গম্ভীর মুখে বসে। এলি, কি খবর আছে? কিছু পারলে জানতে? একটু চুপ করে থেকে এলিজাবেথ বলল, না তেমন কিছু না শেরিফ, তবে ওই উইন্ডিগোর ব্যাপারটা একটু খোঁজ খবর করছিলাম। নিছকই কৌতূহল বশত, যদিও জানি এসব সত্যি হতেই পারে না। সে এটা বললেও তার গলার স্বরে কিছু একটা দ্বিধা ভাব ছিল, যেটা শেরিফের বুঝতে সময় লাগলো না। আমি জানি এলি, তুমি কি ভাবছো। এত ঘেঁটে যেও না। জীবনে এমন অনেক কিছুই দেখতে পাবে যেগুলো আমাদের কল্পনারও বাইরে। মনকে খোলা রাখো, দেখবে অনেক কিছু পরিষ্কার হয়ে যাচ্ছে। তবেই তুমি সফল হবে। বুড়ো শেরিফের কথা শুনে এলিজাবেথ একটু স্বস্তির নিঃশ্বাস নিল। কিসের স্বস্তি, যদিও সে নিজেই জানে না তা। কিন্তু গোটা ঘটনাটার একটা শেষ দেখেই সে ছাড়বে, এইটা সে জানে। এলিজাবেথ বসে গেল মিছিলে যোগদানকারী সকল মহিলাদের একটা তালিকা বানাতে। মেরি, রেবেকা, মিরিয়াম ফ্রাঙ্কলিন যারা মারা গেছে প্রত্যেকেই খুন হয়েছে তাদের তাদের বাড়ির কাছে। কিন্তু কোনো ক্ষেত্রেই এমন মনে হয়নি যে তারা মৃত্যুর সময় আতঙ্কিত ছিল। কারোর মুখে মৃত্যুকালীন আতঙ্ক ছিল না। এইটা এলিজাবেথের বরাবরই অদ্ভুত লেগেছে। কোনো অচেনা ব্যক্তি কাউকে আক্রমণ করলে সবাই সেটা প্রতিহত করতে চায়। চোখে মুখে আতঙ্ক বা কিছু আকস্মিক হতবাক ভাব ফুটে উঠবেই। এক্ষেত্রে ওসব কিছুই ছিল না। শরীর থেকে আলাদা হওয়া মাথাগুলো যেন কোনো সূত্রই দিতে চায়নি এলিজাবেথদের। খুন হওয়া মহিলাদের নামগুলো নিয়ে ভাবতে লাগলো সে। এরাই কেন? কি যোগাযোগ থাকতে পারে এদের মধ্যে মিছিল ছাড়া? হঠাৎ এলিজাবেথের নজরে পড়ল এদের বাড়ির ঠিকানাগুলোর উপরে। আরে, এদের প্রত্যেকের বাড়ি কাছাকাছি। এত কিছু চক্করে এই সোজা জিনিসটা দেখেনি সে। কিছুক্ষণের মধ্যেই এলিজাবেথ একটি ভয়ানক মিল আবিষ্কার করল। 3 জন মহিলাই থাকতো পেনি হার্নান্দেজের বাড়ির আশেপাশে। পেনি, যে মারা গেছিল মিছিলের সময়? ভালোই অবাক হলো এলিজাবেথ। এটা কি কাকতালীয়? না এর পেছনে আছে কিছু রহস্য? না, এভাবে বসে বসে হবে না। একবার ঘুরেই আসতে হবে তাকে ওই দিকটা থেকে। আরও ভালো করে বলতে গেলে পেনির বাড়ি থেকে। পেনির হাজব্যান্ড যদি কোনো সূত্র দিতে পারে। পরের দিন এলিজাবেথ ও শন যখন পেনিদের বাড়িতে পৌঁছালো তখন সকাল প্রায় 10টা। তবু এলিজাবেথের মনে হলো বাড়িটা কেমন যেন অন্ধকারময়। দুঃখী দুঃখী একটা ভাব নিয়ে বাড়িটা যেন একাকী দাঁড়িয়ে। হবে নাই বা কেন?
ভাবলো এলিজাবেথ। বাড়ির মালকিন হঠাৎ করে মারা গেলে তার চেয়ে কষ্টকর কি আর হতে পারে। একা রিচার্ড যে কি করে দিন কাটাচ্ছে কে জানে। এতদিন আসেনি এলিজাবেথ একবারও তার খোঁজ নিতে। খুব ভুল হয়ে গেছে। ঘটনার ঘন ঘটায় ভুলেই গেছিল সে একদম। দরজায় ধাক্কা দিতে বেশ কিছুক্ষণ পরে দরজা খুলল রিচার্ড। এ কি অবস্থা তার! শন এবং এলিজাবেথ দুজনেই চমকে উঠল। সুন্দর স্বাস্থ্যের অধিকারী রিচার্ড এখন অস্থি চর্মসার একজন বৃদ্ধ। গাল তুবড়ে গেছে, চোখের কোণে কালো ছোপ। বোঝাই যাচ্ছে বউয়ের মৃত্যু একদমই মেনে নিতে পারেনি সে। তার শারীরিক অবনমনই সেটার প্রমাণ। খারাপ লাগলো এলিজাবেথের। এমন অবস্থায় কি আর জিজ্ঞেস করা যায়, কিন্তু কিছু করারও নেই। তারাও অথই জলে, কিছু কথা না বললেই নয়। শনের অবস্থাও এক, কি বলবে কি করবে বুঝে উঠতে পারছে না। তাই এলিজাবেথই জিজ্ঞেস করল, কেমন আছেন মিস্টার হার্নান্দেজ? আছে কোনো রকমে, বেঁচে থাকার প্রয়োজনই ফুরিয়ে আসছে। আর কটা দিন মাত্র, তারপরে আমিও। বেশ ঘরে একটা গলায় বললেন রিচার্ড। তা আপনাদের কি দরকার হঠাৎ? শন বলে উঠল, জানি এটা ঠিক সময় নয়, তবুও আপনাকে এই যে হত্যাকাণ্ডগুলো হচ্ছে তার উপর কিছু জিজ্ঞাসাবাদ করতে এসেছি। আশা করি কিছু মনে করবেন না। আমাকে জিজ্ঞাসাবাদ কেন? আমার কি কিছু জানার কথা? কোথায় কি করে রেখেছিল ওই মেয়ে ছেলেগুলো তার ঠিক নেই। তার ফল পাচ্ছে এখন। মাঝখান থেকে আমার পেনিটাই চলে গেল। কতবার বলেছিলাম যেও না এসবের মধ্যে। সমাজের বড় বড় মাথারা এসব ভালো চোখে নেবে না। তা শুনলে তো, চলে গেল এদের সাথে তাল মিলিয়ে মিছিল করতে। সব শেষ করে দিল আমার। বলতে বলতে কান্নায় ভেঙে পড়লেন রিচার্ড। এলিজাবেথ ও শন তাকে সামলাতে গেল। এটুকু এলিজাবেথ বুঝেছে, রিচার্ড মোটেই নিজের স্ত্রীর এই মিটিং মিছিলে যাওয়া নারী ভোটাধিকারের জন্য পছন্দ করতেন না। আর এই মানসিক অবস্থায় তার কাছ থেকে কোনো উত্তর পাওয়া যাবে না ভালোভাবে। পরে আবার আসতে হবে। কোনো রকমে রিচার্ডকে ঘরে ঢুকিয়ে সোফাতে বসে বেরিয়ে আসছিল এলিজাবেথ ও শন। হঠাৎ রিচার্ড বললেন, আমাকে ওই গলার স্কার্ফটা একটু দিয়ে যাবে হাতের কাছে? এদিক ওদিক তাকিয়ে এলিজাবেথ দেখল একটা চেয়ারের হাতলে একটা লাল রঙের মেয়েলি স্কার্ফ। বোধহয় পেনিরই হবে। হায় রে মানুষটা, বউয়ের স্কার্ফটাকে আঁকড়ে বেঁচে আছে কোনো রকমে। মনটা খুব খারাপ হয়ে গেল এলিজাবেথের। কোনো রকমে বেরিয়ে এলো সে বাড়িটা থেকে। না, আসতে হবে তাকে আবার। বয়স্ক মানুষটাকে আবার দেখে যেতে হবে। রিচার্ডের কাছ থেকে কোনো সূত্র না পেয়ে নতুন করে ছক কষতে লাগলো এলিজাবেথরা। যেহেতু 3টে খুনি হয়েছে রিচার্ডদের বাড়ির আশেপাশে, তাহলে এটা আশা করা যায় যে পরেরটাও হবে ওই অঞ্চলেই। মিছিলে যাওয়া মহিলাদের মধ্যে ওই অঞ্চলে বাড়ি দুজনের, মিলি ব্রাউন এবং নিকোলা সামার্স। এদের মধ্যে মিলি ব্রাউন থাকে তুলনামূলকভাবে পেনিদের বাড়ির কাছে, সুতরাং পরবর্তী শিকার সে হতেই পারে। শেষ পর্যন্ত ঠিক হলো যে এলিজাবেথ ও রবার্ট যাবে মিলির বাড়ির উপর নজর রাখতে, আর শেরিফ এলিয়ট এবং শন যাবে নিকোলার বাড়ির উপর নজর রাখতে। দেখা যাক এইভাবে কিছু হয় কি না। এলিজাবেথদের ধারণাটা যে অমূলক ছিল না সেটা বোঝা গেল কয়েকদিন পর। এলিজাবেথ আর রবার্ট টহল দিচ্ছিল ডেডউডের দক্ষিণ প্রান্তে, পেনি ও রিচার্ড হার্নান্দেজের বাড়ির আশেপাশেই। তাদের নজরদারির মূল কেন্দ্র ছিল মিলি ব্রাউনের বাড়ি। আবার শুরু হয়েছে সেই মারণ বৃষ্টি, কনকনে ঠান্ডা তার উপর। ওভারকোট এবং বর্ষাতি পরেও ঠান্ডা যাচ্ছে না। একটু কফি পেলে ভালো হতো, কিন্তু এই বৃষ্টির মধ্যে কফি আসবে কোথা থেকে? জায়গাটা ছেড়ে কোথাও নড়াও যাবে না। এলিজাবেথ যেন গন্ধ পাচ্ছে আসন্ন বিপদে। কিছু একটা হবেই হবে আজ রাতে। ঘুরতে ঘুরতে তারা এসে আবার দাঁড়িয়েছে মিলির বাড়ির একটু দূরে একটা গাছের নিচে। গাছের ছায় কোনো রকমে বাঁচিয়ে একটা সিগারেট ধরিয়েছে রবার্ট। এলিজাবেথও নিল একটা। কিছু তো দরকার ঠান্ডা কাটাতে। হঠাৎ সে দেখতে পেল কেউ একজন আসছে রাস্তা দিয়ে, গায়ে কালো বর্ষাতি, মাথায় হুড, মুখ দেখা যাচ্ছে না। অবাক হয়ে তারা দেখল আগন্তুক এসে মিলির বাড়ির সামনেই দাঁড়ালো। সিগারেট ফেলে সজাগ হলো দুজনেই। কি হতে চলেছে? দরজা মিলিই খুলল, কিন্তু কই, মিলি তো কোনো রকম বিপদের আভাস দিচ্ছে না। দিব্যি কথা বলছে দাঁড়িয়ে। তাহলে কি আগন্তুকটি মিলি চেনা? এলিজাবেথ দেখল যে আগন্তুকটি মিলির সাথে ঘরে ঢুকলো। হঠাৎ তার মাথায় কিছু একটা ঝিলিক দিল।
খুব চেনা পরিস্থিতি মনে হচ্ছে নাকি? অবাধে প্রবেশ, তারপরে বিনা বাধায় খুন। মনে হতেই সঙ্গে সঙ্গে দৌড়ালো এলিজাবেথ। পেছন পেছন হতচকিত রবার্ট। ইস, ভুল হয়ে গেল এলিজাবেথের। সঙ্গে সঙ্গে ধরা উচিত ছিল আগন্তুককে। তারপরে যা হতো দেখা যেত। কিন্তু এবার মেয়েটার না কিছু হয়ে যায়। দৌড়ে যেতে যেতেই তারা শুনতে পেল মিলির চিৎকার, তার সাথে কিছু একটা পড়ার শব্দ। রবার্ট, শিগগিরই দরজা ভেঙে ঘরে ঢোকো, বলে উঠল এলিজাবেথ। বলার সাথে সাথে শুনতে পেল জানলা ভাঙার শব্দ। মনে হলো আওয়াজটা এলো বাড়ির পিছন থেকে। তুমি ভেতরটা দেখো রবার্ট, আমি আওয়াজটার দিকে দেখছি, বলেই এলিজাবেথ ভাঙা জানলাটার কাছে পৌঁছে গেল। সে দেখতে পেল যে সেই কালো বর্ষাতি পড়া আগন্তুক প্রাণপণে ছুটছে। অনেকটাই এগিয়ে গেছে লোকটা। দৌড়তে লাগলো এলিজাবেথ। বেশ কিছুক্ষণ দৌড়েও কিছুতেই কাছাকাছি পৌঁছতে পারল না সে। এঁকে বেঁকে দৌড়েই যাচ্ছে লোকটা। ক্লান্তি বলে কিছুই নেই। দৌড়াতে দৌড়াতে শহরের বাইরে পর্যন্ত চলে এসেছে তারা। আর না, এবার লোকটাকে থামাতেই হবে। এলিজাবেথ তার রিভলভার বার করলো, নিশানা করে ট্রিগার টিপে দিল। কিন্তু হায়, অদ্ভুত ক্ষিপ্রতার সাথে গুলিটা এড়িয়ে পাশের জঙ্গলে ঢুকে পড়ল লোকটা। এদিকে বৃষ্টি হয়ে যাচ্ছে মুষলধারে। বেশি না ভেবে এলিজাবেথও জঙ্গলে ঢুকে পড়ল। এই কনকনে রাতে বৃষ্টির মধ্যে এই গভীর জঙ্গলে একটা খুনিকে খোঁজা মোটেই সহজ নয়। এলিজাবেথ সেটা জানে। রিভলভারটা শক্ত হাতে ধরে যতটা সম্ভব আস্তে আস্তে এদিক ওদিক তাকাতে তাকাতে এগোতে থাকলো সে। অন্ধকার জঙ্গল, মাঝে মাঝে বিদ্যুতের ঝলকানিতে ক্ষণিকের জন্য চারিদিকটা বোধগম্য হচ্ছিল। পরক্ষণই নিকষ আঁধার। বৃষ্টির আওয়াজে নিজের পায়ের আওয়াজও পাচ্ছিল না সে। খুনিটা কি পালালো, না লুকিয়ে আছে জঙ্গলের মধ্যেই? এলিজাবেথকে লক্ষ্য করে চলেছে। হঠাৎ এলিজাবেথের মনে হলো কেউ যেন তার পিছন দিয়ে দৌড়ে গেল। ঘুরে তাকালো সে। কই, কেউ নেই তো। দাঁড়িয়ে পড়ল সে। বুঝতে পারল যে খুনিটা আশেপাশেই আছে, তাকে নিয়ে খেলছে। এদিক ওদিক খুব তীক্ষ্ণ নজর দিয়ে দেখার চেষ্টা করল সে। অসম্ভব ব্যাপার। এত অন্ধকার, তার উপর বৃষ্টি। এইসব এলিজাবেথ যখন ভাবছিল, তখনই আচমকা একটা কাঠের মোটা গুঁড়ি এসে আঘাত করলো এলিজাবেথের পিঠে। প্রবল আঘাতে ছিটকে গেল এলিজাবেথ। এই ঘন অন্ধকারের মধ্যেও তার চোখে নেমে আসতে লাগলো আঁধার। প্রচণ্ড ব্যথার মধ্যে অজ্ঞান হওয়ার আগে এলিজাবেথ শুধু দেখতে পেল তার সামনে একজন দাঁড়িয়ে। চোখ দুটি অস্বাভাবিক উজ্জ্বল। তার সাথে আর একটা জিনিসও তার চোখে পড়ল, বর্ষাতির আড়ালে একটা লাল স্কার্ফ। যখন এলিজাবেথের জ্ঞান ফিরল, তখন রাত গড়িয়ে সকাল। হন্তদন্ত হয়ে উঠতে গিয়েও পারল না সে। শরীরের উপরের ভাগে অসহ্য ব্যথা, দম বন্ধ হয়ে এলো তার। ঠিক তখনই কেউ এসে ধরে শুয়ে দিল তাকে আবার। এলিজাবেথ দেখতে পেল একজন নার্সকে। শুয়ে থাকুন মিস মর্গান, ওঠার চেষ্টা করবেন না আপাতত, শেরিফ এলিয়টের কড়া হুকুম। কিছুক্ষণ চুপ করে থাকলো এলিজাবেথ। একটু ভাবলো আগের রাতের ঘটনাটা। এই রকম করে শুয়ে থাকা যায় সব কিছু জেনে? কাল রাতেই জট অনেকটা পরিষ্কার হয়েছে তার কাছে। বাকিটা তাকে অবিলম্বে শেষ করতে হবে, নইলে যদি সব কিছু আবার হাতের বাইরে চলে যায়। শেরিফ এলিয়ট কোথায় নার্স? তাকে একটু ডেকে দিন, খুব দরকারি কথা বলার আছে। শেরিফ তো অফিসে। আচ্ছা, আমি দেখছি। নার্সটি কি বুঝলো কে জানে। শেরিফ তাড়াতাড়ি আসলে হয়। অপেক্ষার সময়টা এলিজাবেথের কাছে এক অত্যাচার মনে হতে লাগলো। যখন শেরিফ এলিয়ট এলেন, তখন দুপুর হয়ে গেছে। মাই ডিয়ার এলিজাবেথ, এখন কেমন আছো? বুড়ো শেরিফের গলা শুনেই বোঝা যাচ্ছিল যে মানুষটা এলিজাবেথকে নিয়ে কতটা উদ্বেগে ছিলেন। কিন্তু এলিজাবেথের সেসব দিকে খেয়াল থাকলে তো। শেরিফকে কাছে পেয়ে আগের রাতে সব ঘটনা উগড়ে দিল। আমাদের এখনই যেতে হবে শেরিফ, নইলে কিন্তু তাকে আর ধরা যাবে না। তুমি ঠিক দেখেছো ডিয়ার, লাল স্কার্ফ কিন্তু অনেকেরই থাকতে পারে। আমি হলপ করে বলতে পারি আমি কি দেখেছি। 2 বার ওই জিনিস আমার চোখের সামনে ছিল শেরিফ। ভুল আমার হবে না, বিশ্বাস করুন। এখনই না গেলে কি হবে কেউ জানি না। ঠিক আছে এলিজাবেথ, তুমি রেস্ট নাও, আমরা ব্যাপারটা এখনই দেখছি। আমিও যাব। এই অবস্থায় শুয়ে থাকতে পারবো না আমি। সেটা হবে না মাই ডিয়ার, তুমি এখানেই থাকবে। আঘাতটা ভালোই লেগেছে, ডাক্তার বলেছে রেস্ট নিতে। রিস্ক আমি নেব না। কিন্তু? কোনো কিন্তু না এলিজাবেথ, গম্ভীর গলায় বলে উঠল বুড়ো শেরিফ। কোনো রিস্ক নেব না। যখন আমি বলছি
তখন আমি কোনো মতেই নেব না, তুমি এখানেই থাকবে। এটা শেরিফ হিসেবে তোমাকে অর্ডার দিচ্ছি। কথা না বাড়িয়ে বেরিয়ে গেলেন শেরিফ এলিয়ট। বুড়ো মানুষটা তাকে কতই না ভালোবাসে, ভাবল এলিজাবেথ। কিন্তু তার পক্ষে সব জেনে শুনে এভাবে চুপ করে শুয়ে থাকা তো অত্যন্ত কষ্টকর। একটাই ভরসা যে শন আর রবার্ট আছে, তারা ব্যাপারটা সামলে নিতে পারে। যতক্ষণ না তার কাছে খবর আসছে আসামি ধরা পড়ার, ততক্ষণ সে শান্তি পাবেই না। দিন গড়িয়ে রাত হলো। সকালের পরিষ্কার আবহাওয়ার রূপ নিল এক ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগপূর্ণ রাতের। ঝোড়ো হাওয়া, বৃষ্টি আর বিদ্যুতের ঝলকানি, তার সাথে মেঘের গর্জন। মনে হচ্ছিল প্রকৃতি যেন মাতঙ্গী রূপে নৃত্য শুরু করেছে। মরণশীল সাধারণ মানুষগুলোর জীবনে নেমে আসতে চলেছে যেন এক দুর্বিষহ অভিশাপ। যত রাত বাড়তে লাগলো এলিজাবেথের ছটফটানো তত বাড়তে লাগলো। এত দেরি হচ্ছে কেন খবর আসতে? কি হচ্ছে ওদিকে? খারাপ কিছু হলো নাকি? বুড়ো এলিয়ট, শন বা রবার্ট কারোর কিছু ক্ষতি হলে সে নিজেকে ক্ষমা করতে পারবে না। হঠাৎ তার রুমের বাইরে কিছু কোলাহল শোনা গেল। এ কি, শেরিফ এলিয়টের গলা না? কই, তার ঘরে আসছে না তো। না, আর থাকতে পারল না এলিজাবেথ। কোনো মতে শরীরের সমস্ত জোর এক করে বিছানা থেকে নামলো সে। টলমল পায়ে রুমের বাইরে গিয়ে সে দেখলো একটু দূরে একটা স্ট্রেচারে শুয়ে আছে শন। রক্তে ভেসে যাচ্ছে তার মুখ। তাকে ঘিরে দাঁড়িয়ে শেরিফ এলিয়ট ও অন্যরা। দেওয়াল ধরে ধরে এগিয়ে গেল সে সেদিকে। এলিজাবেথ, তুমি উঠে এসেছো কেন? তাকে দেখেই বলে উঠল শেরিফ। কি হয়েছে শনের? হঠাৎ শেরিফ এলিয়টের মুখে ভয় দেখল এলিজাবেথ। বহুদিন পরে, তার জীবনে হয়তো দ্বিতীয়বার। উইন্ডিগো, এলিজাবেথ। আমি সব বলছি তোমায় এলিজাবেথ, রবার্ট বলে উঠল। শেরিফ এলিয়ট এলিজাবেথের কাছ থেকে ফিরেই শন আর রবার্টকে নিয়ে হানা দেয় রিচার্ডের বাড়ি। কিন্তু দুঃখের বিষয় কাউকেই সেখানে দেখতে পায়নি। তন্ন তন্ন করে গোটা বাড়ি খুঁজে খুনি বা খুনের কোনো যোগসাজি খুঁজে পায়নি তারা। এদিকে খোঁজাখুঁজি করতে করতে হয়ে গেল সন্ধে। তার সাথে শুরু হলো প্রকৃতির তাণ্ডব। হতাশ হয়ে তিনজনই মিলি ব্রাউনের বাড়ির দিকে যাওয়া ঠিক করল, যদি কিছু জানা যায়। ভুল সিদ্ধান্ত নেয়নি তারা। মিলির বাড়ির কাছে এসে বুঝলো কিছু একটা গন্ডগোল আছে। গোটা বাড়ি অন্ধকার। সদর দরজার কাছে এসে দেখলো দরজা খোলা। আরও ভালোভাবে বলতে গেলে দরজা ভাঙা। বন্দুক উঁচিয়ে ভেতরে ঢুকলো তিনজন। টর্চও নেই তাদের কাছে, তাই অন্ধকারে কিছুই পরিষ্কার বুঝতে পারা যাচ্ছিল না। তখনই রবার্টের পায়ে কিসের একটা ধাক্কা লাগলো। ঝুঁকে পড়ে আবছাভাবে সে দেখলো সেটি মিলির প্রেমিক। আর একটু ভালোভাবে পরীক্ষা করে বুঝলো সে মানুষটা মৃত, সাড়া নেই শরীরে। হঠাৎ ওপর থেকে একটা চিৎকার শুনে দৌড়ে সিঁড়ি দিয়ে উঠে গেল শন। কিছু বোঝার আগেই বন্দুকের আওয়াজ এবং জানলা ভাঙার আওয়াজ। রবার্ট আর শেরিফ এলিয়ট ওপরে গিয়ে দেখে যে মাটিতে রক্তাক্ত হয়ে লুটিয়ে শন। সামনের জানলা ভাঙা, এবং সেই জানলা দিয়েই তারা দেখল যে কালো বর্ষাতি পরে রিচার্ড হার্নান্দেজ মিলির শরীরটা কাঁধের উপর ফেলে দ্রুত বেগে শহরের বাইরে জঙ্গলের দিকে চলেছে ঝড় জলের মধ্যে। শনকে বাঁচাবার জন্য বাধ্য হয়ে তারা ছুটে এসেছে হাসপাতালে মিলির পেছনে না গিয়ে। রবার্টের বলা সবে শেষ হয়েছে, অমনি তাদের ডাকলো ডাক্তার। শনকে রক্ত দিতে হবে, অনেক রক্ত বেরিয়ে গেছে তার শরীর থেকে। এলিজাবেথ, রুমে যাও, আমরা যাচ্ছি তোমার কাছে একটু পরে। তারপরে পরবর্তী পদক্ষেপের কথা ভাবব, শেরিফ এলিয়ট বলে উঠলেন এবং ডাক্তারের পেছন পেছন চলে গেলেন। কিন্তু এলিজাবেথ ততক্ষণে ঠিক করে নিয়েছে তাকে কি করতে হবে। পরবর্তী পদক্ষেপ ঠিক করতে করতে মেয়েটার জীবনটা না চলে যায়। এমনিতেই মিলির আর বেঁচে থাকার কথা না, তবুও আশা ছাড়তে নারাজ এলিজাবেথ। মিলির কিছু হয়ে গেলে শয়তানটাকে ছাড়বে না সে আজ। তার উপর শনের এই অবস্থা। আর না দাঁড়িয়ে সবার অলক্ষ্যে হাসপাতাল থেকে বেরিয়ে এলো সে। দুর্বলতা দেখানোর সময় নয় এটা। শারীরিক অসুস্থতা তাকে আটকাতে পারবে না আজ। তার বন্দুক দুটো নিশ্চয়ই শেরিফের অফিসে পৌঁছে ক্লার্কটিকে সম্পূর্ণ অগ্রাহ্য করে নিজের স্কফিল্ড রিভলভার দুটিকে গানবেল সমেত কোমরে জড়িয়ে নিল সে। ঘোস্ট অফিসের আস্তাবলেই আছে। মালকিনকে দেখতে পেয়ে উত্তেজিত হয়ে উঠল প্রাণীটি। তার আগের প্রভুর মতো নতুন মালকিনও যে একই রকম একরোখা সেটা সে ভালোই বোঝে। তাই প্রাণীটাও কেমন চনমনে হয়ে উঠল। ঘোস্টের পিঠে সওয়ার হয়ে দ্রুত বেরিয়ে পড়ল এলিজাবেথ। গন্তব্য শহরের বাইরের জঙ্গলটা, যেটা শহর সংলগ্ন একটা পাহাড়ের মাথায় গিয়ে উঠেছে। দাগি খুনিটা সেই রকমই কিছু একটা বলছিল না? তীব্র বেগে ঝড়ের মতন উড়ে চলল ঘোস্ট।
ঝড় জলময় রাতের পরিবেশে তাকে আর কালো পোশাক পরিহিতা এলিজাবেথকে অশরীরীদের মতনই লাগছিল। ঘন ঘন বিদ্যুতের ঝলকানি আর মেঘের গর্জন এক অমানসিক পরিবেশ তৈরি করেছিল। তার উপর বাতাসের তীব্র বেগ, কিন্তু তার মধ্যেই দুর্বার গতিতে এগিয়ে চলেছিল এলিজাবেথ ও তার পোষ্য ঘোড়া। জঙ্গলের পথ যখন এলিজাবেথ ধরল, তখন ঝড়ের বেগ আরও বাড়ল। গাছের ডালগুলো এলোমেলোভাবে লুটিয়ে পড়ছিল মাটিতে, যেন কাউকে তারা আকুতি জানাচ্ছে ভয়ে। কিছুক্ষণ যাওয়ার পরে ঘোষটার এগোতে পারল না। প্রবল হ্রেষা রবে দাঁড়িয়ে পড়ল সে। না, আর ঘোড়াটাকে নিয়ে এগোনো যাবে না, রাস্তা খুবই ছোট। নেমে পড়ল এলিজাবেথ। সামনের পথটুকু তার পা দুটি ভরসা। দুই হাতে উঠে এলো যমজ রিভলভার দুটি। ঝোড়ো হাওয়ায় জর্জরিত গাছের ডালপালা সরিয়ে বৃষ্টিসিক্ত পিচ্ছিল পথ পেরিয়ে বিদ্যুতের ঝলকানি ও মেঘের গুরুগম্ভীর ডাক এড়িয়ে এলিজাবেথ যখন পাহাড়ের মাথায় উঠে এলো, সে সম্মুখীন হলো এক অবর্ণনীয় পরিস্থিতির। পাহাড়ের একদম খাদের দিকে দাঁড়িয়ে রিচার্ড। গায়ে নেই বর্ষাতি, রুগ্ন শীর্ণ শরীরটা আবরণহীন, কিন্তু গায়ে কি অমানসিক ক্ষমতা। এক হাতে গলা টিপে ধরে উঁচুতে ঝুলিয়ে রেখেছে মিলিকে। অসহায়ের মতন ছটফট করছে মেয়েটা। প্রাণ এখনও আছে। পায়ের আওয়াজ পেয়ে পেছন ফিরে তাকালো রিচার্ড। কি তীব্র উজ্জ্বল চোখ দুটি, পৃথিবীর যাবতীয় ঘৃণা যেন ঝরে পড়ছে। এলিজাবেথ বুঝল যে মিলিকে বাঁচানোর একটাই সুযোগ তার কাছে। সময় যেন থমকে গেল হঠাৎ। রিভলভার দুটো ওপরে তুলে নিশানা করল এলিজাবেথ। দুটো গুলি। মেঘের গর্জনকেও হার মানিয়ে প্রচণ্ড শব্দ করে ছুটে গিয়ে আঘাত করল রিচার্ডকে। এক দানবীয় আর্তনাদ ভেসে এলো রিচার্ডের গলা থেকে। তার হাতের করাল গ্রাস থেকে বেরিয়ে এলো মিলি। দ্রুত ছুটে এলো এলিজাবেথ। কোনো রকমে ধরে ফেলল মিলিকে। আর রিচার্ড গুলির আঘাতে পাহাড়ের মাথা থেকে গড়িয়ে খাদের মধ্যে অন্ধকারের বুক চিরে তলিয়ে গেল সে। বেশ কয়েকদিন পরের কথা। নিজের বাড়িতে বসে এলিজাবেথ। রাত বেশ হয়েছে। মিছিল খুনির রিপোর্ট লিখতে বসেছে সে। না, রিপোর্ট লিখতে আর বাধা পাচ্ছে না সে। পুরোটাই তুলে ধরতে পারবে সে আজ, কারণ সত্যিটা এখন তাদের সামনে। মিলি সুস্থ, সনও অনেকটাই ভালো এখন। ডেডুড আবার ধীরে ধীরে ছন্দে ফিরতে শুরু করছে। কিন্তু এলিজাবেথের অবচেতন মন কি বলছে? আসলে কি সব সত্যি আদৌ তাদের সামনে এসেছে? খাদের নিচ তন্ন তন্ন করে খুঁজেও রিচার্ডের শরীর পাওয়া যায়নি। তাহলে কি রিচার্ড আসলে উইন্ডিগোর একটা জাগতিক মাধ্যম হিসেবে কাজ করছিল, নাকি এটি একটি মানসিক, যা মানুষকে তার চূড়ান্ত শারীরিক ক্ষমতার চূড়ায় পৌঁছে দেয়? এটি লৌকিক না অতিলৌকিক? কি ব্যাখ্যা দেবে এলিজাবেথ? কেনই বা রিচার্ড মিলিকে মারতে এত দেরি করল? অত পথ অতিক্রম করে খাদ অবধি যাওয়া কি দরকার ছিল তার? মানুষের মন বড়ই জটিল, ভাবল এলিজাবেথ। নইলে যারা সমাজে সাম্যতা আনতে বাধা দেয়, তাদের না মেরে রিচার্ড নিজের স্ত্রীর মৃত্যুর প্রতিশোধ নিল নিরীহ মহিলাগুলিকে মেরে, যারা সমাজকে একটি নতুন দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল? নাকি এটি তাকে দিয়ে করালো সেই অন্ধকার জগতের জীব? ভাবতে ভাবতে এলিজাবেথের দৃষ্টি হারিয়ে গেল সামনে থাকা জানলার বাইরে গহন অন্ধকারের মধ্যে। হয়তো সেই অন্ধকারের মধ্যেই লুকিয়ে আছে চরম উত্তরটি। গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর অবশ্যই বেল আইকনটি ক্লিক করে রাখবেন।